হ্যালো বন্ধুরা, দ্য অ্যাটাইপিক্যাল ফ্যামিলির এপিসোড 2 নিয়ে ফিরে এলাম। এই ড্রামার বাকি ভিডিওগুলোর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তো চলো শুরু করে নিই। আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো গল্পের শুরুতেই আমরা এখানে দ্বিতীয় এপিসোডও দেখতে পাচ্ছি ছোট্ট গিজো ছোটবেলায় অনেক আনন্দে ছিল। ও ক্যান্ডি লটারিতে জেতে সেটা নিয়ে বাড়ি ফিরলে ওর মা অনেক রেগে যায়। ওর মা অনেক আগে থেকে শেয়ার মার্কেট নিয়ে ব্যস্ত থাকতো। মা ক্যান্ডিটা ফেলে দিয়ে ওকে মারধর করতে থাকে, আর ও অনেক কান্না করতে করতে ওখান থেকে উধাও হয়ে যায়, হ্যাপি মোমেন্টে চলে যায়। এটাই ওর কাজ ছিল, এটি ওর প্রথম পাওয়ারের ব্যবহার করেছিল। যখন ওই ক্যান্ডিটা পেয়েছিল সেই হ্যাপি মোমেন্ট থেকে ও আবারও ফিরে আসে। ওর মা ওকে জড়িয়ে ধরে অনেক খুশি হয়, কারণ ও হ্যাপি মোমেন্টটা পেয়েছে। এরপর আবারও ওই ক্যান্ডি কেনার জন্য টিকিট কাটলে তখনও বারবার করে হেরে যায়। আর ঠিক ওই মুহূর্তে একটি মেয়ের কুকুরের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওই ঘটনাটিকেও চেঞ্জ করার চেষ্টা করে। ইভেন ওই ক্যান্ডিটাকেও ও অতীতে গিয়ে কেড়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু কেউই ওকে দেখতে পায় না আর ওই ক্যান্ডিটাও নিতে পারে না। এখানে গিজো নিজের চোখ বন্ধ করে ওই বাচ্চা মেয়েটার কুকুরটাকে বারবার বাঁচাবার প্রচেষ্টা করে। বাচ্চা মেয়েটার প্রিয় কুকুরটা মারা গেছে, এখানেও কারোর উপকারে আসতে পারে না। যতবারই ও হ্যাপি মোমেন্টে চোখ বন্ধ করে যাওয়ার চেষ্টা করে ততবারই ও ব্যর্থ হয়, কুকুরটাকে বাঁচাতে পারে না। আর তখন থেকে ওর মনে হয় যে ওর দ্বারা কিছু করা হবে না, ও যত যাই করে নিক, যেটা হবার সেটা হবেই। এটার জন্য ওর মন খারাপ হয়ে যায়। আর সেখান থেকেও সুপার পাওয়ার। ইভেন ওর প্রথম যেদিন মেয়ে হয় ইনা, ওর ওয়াইফও সেটাই বলেছিল, তুমি তো এই হ্যাপি মোমেন্টে বারবার আসতে পারবে। তো এটা নিয়েও প্রচুর এক্সাইটেড ছিল, কিন্তু সবটাই ভালো হয় না। এরপর সে আবার ড্রিঙ্ক করে বাড়ি ফিরছিল। ঠিক সেই সময় ডাস্টবিনে দেখতে পায় ওর মেয়েকে দেওয়া পুতুলগুলোর মেয়ে সব ফেলে দিয়েছে। মেয়ে হাতে ফোন নিয়ে যাচ্ছে, তখনই ও খেয়াল করে বলে মেয়েকে যে তোর যদি কখনো কোনো বিপদ হয় আমাকে ফোন করতে ভুলিস না। ইনা আসলে রেগে গেছিল, আর সেটাও নিজের বাবা গিজোকে বলতে পারিনি। গিজোর মাথাটা খারাপ হয়ে যায়, আর ও ফিল করে ওর মেয়েকে কেউ ফলো করতে থাকে। এরপর মনে মনে ভাবে মেয়েকে তাহলে অন্য কিছু গিফট দেওয়া যাক, তাই মলে গিয়েও কিছু জিনিসপত্র কিনতে যায়। এখানে আমরা দাহাইয়ের আঙ্কেলকে দেখতে পাই, যে সবসময় গিজোদের ফ্যামিলির ওপর নজর রাখতো। গিজোর শপিং মলে কিছু কিনতে গেলে ওখানেও দাহাই চলে আসে। আসলে দাহাইদের এটাই টোপ ছিল, যেভাবেই হোক গিজোকে পটানো। তাই গিজোকে জুতো কেনার সময় হেল্প করতে চায়, কিন্তু গিজো ওকে বিশেষ পাত্তা দেয় না। দাহাইকেও হাত সরিয়ে দেয়, আর তখন দাহাইয়ের জামাটা ছিঁড়ে দেয়, কিন্তু গিজো তাও পাত্তা না দিয়ে নিজে একা একা কোল্ড ড্রিঙ্ক খেতে চলে যায়। এরপর ওই স্থানে আবারও দাহাই চলে আসে, কিন্তু ও দাহাইকে পাত্তা দেয় না, বলে এগুলো করে আমার সাথে কোনো লাভ নেই। দাহাই এখানে ইনার জন্য একটা জুতো কিনে আনে, জুতোটা ওকে সঙ্গে নিয়ে যেতে বলে, কিন্তু গিজো নিতে চায় না। তারপর অবশেষে যখন ওর হাতে জোর করে ধরিয়ে দেয়, গিজো টেবিলের মধ্যে কিছু টাকা রেখে ওখান থেকে চলে যায়। দাহাইয়ের উদ্দেশ্য যেভাবেই হোক গিজোর মন জেতা। এরপর গিজো ওই শপিং মল থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় বারবার করে দেখছিল। এদিকে হঠাৎই কোল্ড ড্রিঙ্ক খেতে খেতে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। মলের মধ্যে সবাই জেনে যায় যে আগুন লেগে গেছে, কোথাও কোনো বিপদ ঘটেছে। সকলে পালাতে শুরু করে, কিন্তু দাহাইকে দেখে এই সিচুয়েশনেও হতভম্ব হয়ে যায়, কোনো কিছু করতে পারে না, আর প্রচুর নার্ভাস হয়ে যায়। মাটির মধ্যে পড়ে গিয়ে ও একা চোখটা বন্ধ করে নেয়। তখনই ও ফিল করে কেউ যেন ওর হাতটা ধরে ওকে তোলবার চেষ্টা করছে। তার মুখের দিকে তাকিয়ে ও দেখতে পায় যে এটা হচ্ছে গিজো। গিজো এমনভাবে হাতটাও চেপে ধরে যেন গিজো ওর অনেক দিনের চেনা। তারপর গিজো ভ্যানিশ হয়ে যায়। তারপর বাড়ি ফেরার সময় সারাটা ট্রেনেও এটা ভাবতে ভাবতেই ফেরে, ইভেন রাস্তাতেও, যে কিভাবে গিজো স্থানে পৌঁছে গেছিল। এর পরের সিনে ইনা বাড়ি ফিরে আসে। ইনা দরজার কাছে বাবার দেওয়া জুতোটা পেয়ে খুব খুশি হয়। নিজের ঘরে জুতোটা পরে হাসছিল। দরজার ফাঁক থেকে গিজোর সবই দেখতে পাচ্ছিল। তারপরে আমরা দাহাইকে দেখি। এখানে দাহাইকে মিস হিউম আবারও ইনভাইট করে, একটা সুন্দর জায়গায় ইনভাইট করে ওকে পটানোর চেষ্টা করে। বলে তোমাকে দেখে আমার খুব ভালো লাগে, আহা তোমার হাতে কত কষ্ট হয়, চলো আমরা একটু বসি। দাহাই বলে আপনারও হয়তো একটু মানসিক স্থিতির দরকার আছে। তারপরে আমরা এখানে গিজোর বোনকে দেখতে পাই। টংহি এখানে জিমের মধ্যে দেখতে পায় যে কাং সব ছেলেদের সাথে ফ্লার্ট করার চেষ্টা করছে, আর ওকেও অনেক উল্টোপাল্টা বলে দেয় যে তুমি মোটা, তোমার দ্বারা তো হবে না। এদিকে এই জিমে মেসিউম দাহাইকে নিয়ে চলে আসে। দাহাইকে বলে যেটা আমি আমার ছেলের জন্য বানিয়েছিলাম, কিন্তু ও আর এখন আসে না, ওর বাচ্চাদেরকে নিয়েও ভালো মতন দেখে না। তো বলো কি বলছো? দাহাই বলে আচ্ছা ইনার কি ফার্স্ট টাইম পিরিয়ড হয়েছে, ও কি একা একা থাকতেই বেশি ভালোবাসে? এভাবে কথা বলতে বলতে মিসিউম বলে জানি না, তবে আমি আরও একটা গ্র্যান্ড চাইল্ড চাই,
কাজ তোমাকে দিয়ে আমি সেটা পেতাম। তারপর ডংহি এসে নিজের মাকে টানতে টানতে নিয়ে যায় আর লুকিয়ে লুকিয়ে অনেক কথা বলে, কারণ ওর মা চায় যে ডংহি যেন বিয়ে করে নেয় ও যাকে পছন্দ করে সেই ভদ্রলোককেই। তো এটা নিয়েও বলতে থাকে এই মেয়েটাকে এত সহজে বিশ্বাস করছো কি করে। কাং এদিকে দাহাইকে ইশারায় বলে সবই কপালের ওপর ছেড়ে দাও। ওই স্থানে আবারও গিজো চলে আসে। গিজো এখানে এসে বলে আমি এখানে আস্তে আস্তে ক্লান্ত আর এখানে জিম করতে চাই না। দাহাই তখন ওকে ধন্যবাদ জানায় যে সেদিন তুমি আমার হাতটা এসে চেপে না ধরলে আমি অনেক ভয় পেয়ে যেতাম। গিজো বলে আমি এরকম কিছুই করিনি। মিস হুম এটা শুনে অনেক খুশি হয়ে যায়, বলে তোমাদের মধ্যে রিলেশন দিচ্ছে অনেক দূরই গেছে, তোমরা হাত ধরাধরি করে ফেলেছো। তারপর মিস হিউম আবারও বাচ্চাদের মতন ঘুমোতে থাকে, যেরকমটা হয়েছিল দাহাই চা দেওয়ার পর। এটা দেখে ওনার হাজবেন্ড প্রচুর খুশি থাকে। গিজো বাড়ি ফিরলে ওর বাবা সেটাই বলে যে তোর মা নিশ্চিন্তে খুব ঘুমোচ্ছে, মেয়েটা খুবই ভালো। এরপর কাং ওর বোনকে বলে তুই তাড়াতাড়ি ছেলেটার সাথে বিছানায় যা, তো কবে কি করবি, সামান্য হাত ধরাধরি করে কি করবি। এদিকে মেসিউম নিজের ছেলের রুমে এসে দেখে রুমটাকে ভাগাড় বানিয়ে রেখেছে, চারিদিকে মদের বোতল খাবার ছড়িয়ে ছিটিয়ে আছে। ওর মা বলে নিজের জীবনটাকে নতুন করে শুরু কর, এরকম ডাস্টবিনের মতন কতদিন পড়ে থাকবি, নিজের সন্তানকেও বড় করার চেষ্টা কর। এদিকে এদের ফ্যামিলিতে এটা নিয়ে আলোচনা চলছে যে কিভাবে ওদেরকে তাড়াতাড়ি বিয়ে দেওয়া যায়, আর ওদের মেয়েটার বিয়ে হয়ে গেলে ওদের পটাতে আরও সুবিধা হবে। এদিকে ইনাকে দেখি স্কুলে বেচারি একা, একদম কেউ ওকে পাত্তা দেয় না। স্কুলে বিভিন্ন ক্লাবে জয়েন করার টাইমিং এলেও কারোর সাথেই ক্লাবে জয়েন করতে পারে না, না নাচের না মুভির। এরপরও নাচের স্টেপগুলো লুকিয়ে লুকিয়ে দেখছিল, যেখানে একটি ছেলেকে ও পছন্দ করত। ঠিক সেই সময় টিচার এসে জানায় যে ওকে কোনো একটা ক্লাবের ফর্ম তাড়াতাড়ি ফিল আপ করে দিতে হবে। এদিকে গিজো দেখি ড্রিঙ্ক করে পড়ে রয়েছে। ঠিক সেই মুহূর্তে হোমরুম টিচারের ফোন আসে। টিচার বলে যে ওকে তাড়াতাড়ি গার্জেন হিসাবে সই করে দিতে হবে, কারণ এখানে ইনা ওর এখানে ক্লাবে ভর্তি এখনো হতে পারেনি। এটা শোনার পর গিজা অনেক সিরিয়াস হয়ে যায়। ওর স্কুলের ফর্মগুলো খুঁজতে গিয়ে দেখে ড্রয়ারের মধ্যেও লিখে রেখেছে আই লাভ ইউ মম, আই লাভ ইউ ড্যাড। এরপর ওই ফর্মগুলোকে ও সাইন করতে যায়। সাইন করতে গিয়ে ওর হাতটা কেঁপে ওঠে। তারপর ও আবারও ফ্রিজ থেকে ড্রিঙ্ক বার করে ড্রিঙ্ক খেতে যায়। ওর বাবা বলে আমি সব ড্রিঙ্কগুলো সরিয়ে দিয়েছি, চল আজকে আমরা বাইরে গিয়ে খাই। ওর বাবা এখানে গিজোকে নিয়ে একটা সুন্দর বারে চলে যায়, যেখানে আগে থেকে সিট বুক করা ছিল। ওর মা মিস হিউম ছিল আর সাথে দাহাই ছিল। এখানে ইচ্ছা করে মিস হিউম আর ওনার হাজবেন্ড দাহাই আর গিজোকে কাছাকাছি আনার জন্য প্ল্যান করে রেস্টুরেন্টটা বুক করে রেখেছিল। ওদের দুজনকে একা ছেড়ে দিয়ে এরা দুজনে বাইরে চলে যায়। তো এদের দুজনের কথাবার্তা যখনই শুরু হয় তখনই দাহাই বলে চলো আমি তোমায় হেল্প করছি, কিন্তু গিজোর হাত থেকে এটা টেনে নিয়ে নিজেই একা একা ড্রিঙ্ক করতে শুরু করে দেয়। গিজো বলে যে আমি অতটাও ভালো নই, আমার মা ঠিকই বলে আমি কোনো কিছুই ধরে রাখতে পারি না, তাই তুমি আমার সাথে জড়িও না। কিন্তু দাহাইও কম যায় না, ওর সাথে পাল্লা দিয়ে ড্রিঙ্ক করতে থাকে, দেখায় যে আমি তোমার প্রতি অ্যাট্রাক্টেড আছি। এদিকে ডংহিকে দেখি ওর প্রিয় ডাক্তারের চেম্বারে চলে এসেছে। ডক্টর ওকে অপেক্ষা করতে বসতে বলেছে, কারণ ভেতরে একজন পেশেন্ট আছে। এখানে ডংহির সন্দেহ হয় যে সত্যি কি তাই, নাকি ওকে ইগনোর করতে চাইছে ডক্টর। এই ডক্টর জিহানকে অ্যাকচুয়ালি ডংহি মনে মনে পছন্দ করত, তাই যখনই ওর নার্ভাস লাগতো তখনই অদ্ভুতভাবে অনেক খাবার খেয়ে ফেলতো। আর সত্যি কথা বলতে গেলে ডংহিকে এখানে ডক্টর ঠকায়। এখানে ভেতরে কাং ছিল। ডক্টর জিহান এখানে ওই মেয়েটির সাথে ফ্লার্ট করছিল। কাংকে ভেতরে ডেকে ডংহি আরও রেগে যায়, বলে আমি জানতাম এরকমটা হবে। কাং আবারও বলে তুমি আবারও মুখে কি ঠুসে নিয়েছো। এরপর ডক্টর জিহানকেও একটা বাড়ি নিয়ে গিয়ে প্রপোজ করে, বলে এই কাগজটা খুলে দেখো। এখানে ডক্টর কাগজটা খুলে দেখে যেখানে বিয়ের প্রপোজাল দেওয়া হয়েছে। ডংহি ওকে বিয়ে করতে চায়, কিন্তু ডক্টর বলে আমার ক্লিনিকের জন্য তুমি টাকা দিয়ে হেল্প করলো, তোমাকে বিয়ে করব এমনটা তুমি ভেবো না। এই কথাটা শুনে ডংহি রিজেক্ট হয়ে যায় আর মন ভেঙে যায়। তাই জিমে এসেও পাগলের মতন ছুটতে থাকে। এখানে ওয়াকারেও ওয়াক করতে থাকে। তারপর ইনার স্কুল ছুটি হয়ে যাওয়ার পর সন্ধ্যাবেলা বাড়ি ফেরে, কিন্তু ফিল করেও বাড়ি ফিরতে ফিরতে কেউ যেন ওকে পেছন থেকে ফলো করছে। ওর প্রচণ্ড ভয় লাগতে শুরু করে, তাই জন্য ওখান থেকে তাড়াতাড়ি হাঁটতে হাঁটতেও ছুট লাগায়। সামনেই না একটা লেডিস টয়লেট পেয়ে যায়। হেলমেট পরা লোকটি যত ওর পেছনে আসে ওই টয়লেটের সামনে গিয়ে ও লুকিয়ে পড়ে, তাই হেলমেট পরা লোকটি আর ভেতরে যেতে পারে না।
টয়লেটের ভেতরে গিয়েও দাঁড়িয়ে পড়ে। এদিকে ওর দাদুকে ফোন করে, কিন্তু ওর দাদু ফোন ধরে না। তারপর পিসিকে ফোন করে, সেও ওয়ার্কআউটে ব্যস্ত, আর ঠাকুমাও ঘুমোচ্ছে। তাই বাধ্য হয়ে ওর বাবার কথাটা মনে পড়ে। বাবা বলেছিল যখনই বিপদে পড়বি আমাকে ফোন করতে পারিস, আমার তো ফোন আছেই। তখন ও বাবার ফোনে ফোন করে দেখে ফোনটা দাহাই ধরে, আর দাহাই জিজ্ঞেস করে যে কি হয়েছে। ইনা বলে সেরকম কিছু নয়, আমি পাশের এই পার্কে রয়েছি। এদিকে ইনা ওর বাবাকে ফোন করেছে এটা শোনার পর গিজোর সঙ্গে সঙ্গে ওই স্থান থেকে ছুট লাগায়, কিন্তু অনেকটাই ড্রিঙ্ক করেছিল। এদিকে দাহাইকে ওই রেস্টুরেন্টের বিল পে করতে হয়, যেটা তোর মা খুশি হয় না। ছুটতে ছুটতে গিজো রাস্তা দিয়ে মদ্যপ অবস্থায় টলতে টলতে হাঁটে, তাই জন্য দাহাই ওকে হাত ধরে টানতে টানতে নিয়ে যায় যে জায়গায় ইনা ছিল। ফোনে একমাত্র এখানে দাহাই সবটা শুনেছিল, তাই ডিরেকশন দিয়ে ওই নিয়ে যাচ্ছিল। রাস্তার মধ্যে যে লোকটি হেলমেট পরা ছিল সেটা হয়তো এখানে দাহাইয়ের আঙ্কেল। তো এখানে আসার পর কোনোভাবেই ড্রিঙ্ক করা অবস্থায় ছিল বলে গিজো ওই লোকটিকে মারতে পারছিল না, নিজেই বরং উল্টে উল্টে পড়ে যাচ্ছিল। তারপর নিজের মেয়ের ছোটবেলার কথা ভেবে ওই লোকটিকে ধুমাধুম মারতে থাকে। এদিকে ইনা টয়লেটের মধ্যেই শুনতে পায় ওর বাবা এসেছে, তাই ও বাইরে বেরিয়ে আসে। লোকটিকে একটা এমন জোরে ঘুষো মারে লোকটা ওখানে পড়ে যায়। ইনা বাইরে বেরিয়ে আসে, আর তখন বেরিয়ে এসে ওর বাবাকে দেখতে পায়। বাবা জিজ্ঞেস করে সব ঠিক আছে কিনা। তারপরও দাহাইয়ের কাছে আসল বিষয়টা বলে। দাহাই যখন জিজ্ঞেস করে দাহাইকেও ইশারায় বোঝায়। দাহাই বুঝতে পারে যে ওর ফার্স্ট টাইম পিরিয়ড হয়েছে, তাই জন্য একটা ওকে প্যাড কিনে এনে দেয়। আর তারপর ওখানে থেকে বেরিয়ে আসার পর অস্বস্তিকর সিচুয়েশন থেকে ওকে নিজের জ্যাকেটটাও খুলে দেয়। এখানে দাহাইয়ের কেয়ারিং মনোভাব থেকে গিজোর অনেক ভালো লাগে যে আমার মেয়ে ইনা এখন অনেকটাই খুশি। এরপর বাড়ি আসার সময় ইনাকেও দুজনেই কংগ্রেটস জানায়। বাবার কংগ্রেচুলেশন শুনে লজ্জা পেয়ে যায়, ভেতরে চলে যায়, জ্যাকেটটা ফেরত দিয়ে দাহাইকে থ্যাংক ইউ বলে যে তুমি আমায় অনেক হেল্প করেছো। সেদিন দাহাইয়ের সাথেও রাত্রিবেলা ডিনার করতে চায়, কারণ গিজো ওকে ধন্যবাদ জানা চায়। গিজো বলে যে আমি বুঝতে পারছি তুমি আমার সাথে কি করতে চাইছো, তোমাকে অনেক ধন্যবাদ জানাই, কিন্তু বারবার করে আমি এগুলো নিতে পারবো না, আর আমি কোনো কিছুতেই ভালো নই। তখন এখানে দাহাই বলে সেটা কি করে হয়, তুমি কি করে করলে? মলের মধ্যে তুমি আমার হাত ধরেছিলে, এখন বলছো তুমি সেখানে ছিলে না। গিজো দাহাইকে বলে না সেদিন সত্যি আমি ছিলাম না। তো দাহাই বলে ঠিক আছে, তুমি তাহলে ফিউচার থেকেই এসেছো, এটাই আমি ধরে নিলাম, কারণ শুনেছি তোমার মধ্যে সুপার পাওয়ার আছে যে তুমি হ্যাপি মোমেন্টে যেতে পারো। আচ্ছা তোমার জীবনে কি কোনো হ্যাপি মোমেন্ট নেই? তারপর আমরা কাংকে দেখি। কাং অবাক হয়ে যায়, ডংহি অসম্ভব অদ্ভুত রকমভাবে ওয়াকিং করে যাচ্ছে, এক মিনিটও থামছে না, কারণ ও মনে মনে চায় যেন আমি আবারও আগের মতন রোগা হয়ে যাই আর আবারও উঠতে পারি। তো ভয়ে ও থরথর করে কাঁপতে থাকে। কাংকে আশ্বস্ত করে ভালো করে নিঃশ্বাস নাও আর নিজেকে শান্ত করো। তারপর ডংহি হাউ হাউ করে কাঁদতে থাকে। কাং সেটা দেখে অবাক হয়ে যায়। কাং বুঝতে পারে না এর কি হলো। এদিকে দাহাই গিজোকে জিজ্ঞেস করে। গিজো বলে না আমার জীবনে আর কোনো হ্যাপি মোমেন্ট নেই, আর আমি ফিরে যেতেও চাই না। গিজো বলে তুমি ভালো করে মনে করে দেখো। দাহাইয়ের কথায় কোনো পাত্তা দেয় না, বলে হ্যাঁ হয়তো ছিল। তারপর যখন দাহাই বলে যে তোমার মেয়ে জন্মানোর মুহূর্তটা তোমার খুশির নয়, গিজো তখন ভাবতে থাকে। তারপর দাহাই বলে তুমি ভাবতে থাকো যে সেদিন শপিং মলে তুমি আমাকে হাত ধরে বাঁচিয়েছিলে, হয়তো তুমি তোমার এবিলিটি আবারও ফিরে পেতে পারো। এটা শোনার পর গিজোর একটু অদ্ভুত লাগে। গিজো বলে যে জানি না আমি ওর জন্য কি করতে পেরেছি। তারপর দাহাই বলে যে কেন তুমি এরকমটা বলছো? তো গিজো বলে যে আমি তোমাকে বাঁচাইনি, আর তোমাকে আমি প্রোটেক্ট করতে কোনোদিনই পারবো না। আমি নিজের মেয়েকেই ভালো মতন প্রোটেক্ট করতে পারি না, তাই আমার মনে হয় তোমার আমার জীবনে না পড়াই উচিত। এরপর দাহাই ওর হাতের উপর হাত রেখে বলে অলরেডি তো আমি জড়িয়েই গেছি। তারপর গিজো বাড়ি ফিরেই এখানে সিগনেচার করতে থাকে ইনার ওখানে ক্লাসরুমের ওই পেপারগুলোতে, আর মনে মনে ভাবতে থাকে যে ওকে দাহাই তখন এই মুহূর্তে কি বলেছিল। তাকে ইগনোর করার চেষ্টা করলেও গিজো সেটা পারে না। এরপর হঠাৎ করে চোখ বন্ধ করে হ্যাপি মোমেন্টে যাওয়ার চেষ্টা করে, আর অনেক দিন পর ও আবারও ওই হ্যাপি মোমেন্টে যেতে সমর্থ হয়। নিজের চোখ বন্ধ করে আবারও সেই পাস্টে টাইম ট্রাভেল করে। ওখানে গিয়ে দেখে মলের মধ্যে সত্যি সত্যি ও ছিল, ও মলের মধ্যে হেঁটে গেছিল। এরপরও নিজেকে নিজে ফলো করতে থাকে। তারপরে ওই ফায়ার সেফটি অ্যালার্ম বেজে ওঠে, যেখানে লোকে দৌড়াদৌড়ি শুরু করে। ও তখন ছুটতে ছুটতে সেই স্থানে যায় যেখানে দাহাই ছিল। দাহাইকে ছুটেও দেখতে পায় মাটির মধ্যে শুয়ে রয়েছে। তখনও একটুখানি সামনে এগিয়ে যায়। অদ্ভুত বিষয় হচ্ছে ও হ্যাপি মোমেন্টে ফিরে গেলে তখনও কোনো জিনিসকে স্পর্শ করতে পারতো না, কিন্তু এখানে দাহাইয়ের হাতটাও চেপে ধরে। তো এরপর কি হয় তো দেখা যাক নেক্সট পর্বে।